নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা আমাদের ইউটিউব চ্যানেল সচেতনের স্টুডিওতে নিয়ে আসতে পেরেছি বিদ্যাসাগর মহাশয়কে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনলেন, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে আসার কথা বলছি। কিভাবে আমরা এই মহান মানুষটিকে আপনাদের সামনে এনে উপস্থিত করলাম তা আজকের এই সাক্ষাৎকারটি সবটা শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আসুন দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমি বিদ্যাসাগর মহাশয়ের কাছে জানতে চাইব যে আপনি... আরে বাপু, আমার নাম বিদ্যাসাগর নয়, আমি তো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর নামটা তো আমার পাওয়া উপাধি। আমার মতন তো আরো অনেকেই বিদ্যাসাগর উপাধি পেয়েছে, যেমন গদাধর ভট্টাচার্য, রঘুনাথ শিরোমণি, আনন্দরাম মুখোপাধ্যায় এবং আরও বেশ কয়েকজন। তাই নাকি? এই তো আমি সত্যি করে জানতাম। আজ আমরা আপনার কাছে বিশেষ কিছু বিষয় নিয়ে জানতে চাইব, যেগুলো নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে। তা আপনি তো লেখাপড়ার পাশাপাশি ভালো সাঁতারও ছিলেন, মায়ের ডাকে নাকি উত্তাল দামোদর নদ পার করেছিলেন, তাও আবার রাতের বেলা। কীভাবে এই অসাধ্য সাধন করলেন সেটা আপনার মুখেই শুনতে চাইব। এসব গাল গল্প কেন যে আমার নামে চালানো হয় কে জানে। এটা তো গরুর গাছে ওঠার কাহিনীর থেকেও অলিক। বিচার বুদ্ধি লোপ পাওয়া বাঙালি জাতি এসব গল্পের সত্যতা অবধি যাচাই করবে না। কিন্তু চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় লিখিত বিদ্যাসাগর বইতে তো এই কাহিনীর কথা লেখা আছে, আর আমি যতদূর জানি তিনি তো একজন প্রত্যক্ষদর্শী না ছাই। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় তো কোথাও বলেননি যে তিনি প্রত্যক্ষদর্শী। তিনি তার বিদ্যাসাগর বইয়ের ভূমিকায় জানিয়েছিলেন যে আমার দুই ঘনিষ্ঠ আত্মীয়, ওই যে নারায়ণচন্দ্র বিদ্যারত্ন এবং শম্ভুচন্দ্র বিদ্যারত্ন, তাকে নানান ঘটনার বিবরণ দিয়ে এবং তথ্য দিয়েই তো এই বিদ্যাসাগর গ্রন্থটি লিখতে সহায়তা করেছেন। আর নারায়ণচন্দ্র বিদ্যারত্ন তো জন্মগ্রহণ করেন শম্ভুচন্দ্রের বিবাহের অনেক পরে। কিন্তু এই শম্ভুচন্দ্রের বিবাহের সময়ে তো আমার দামোদর কাহিনীর পার হওয়ার উদ্রেক। কিন্তু তার মানে এটাই দাঁড়ায় যে নারায়ণচন্দ্র বিদ্যারত্ন সে সময় জন্মাননি। তার মানে এটাই যে নারায়ণচন্দ্র বিদ্যারত্ন এই ঘটনার সাক্ষী নন এবং কখনো হতেও পারেন না। আর যার অন্য নাম ছিল চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়, সেই সুরেশচন্দ্র সমাজপতি পরবর্তীকালে লিখিতভাবে জানিয়েছিল, শ্রীযুক্ত চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রণীত বিদ্যাসাগর বইয়ের ভূমিকায় আমার নাম দেখিয়া আমি বিস্মিত হই, আর চণ্ডীবাবুকে আমার নাম তুলিয়া দিতে বলি। বুঝলে কিছু ছোড়া? মানে আপনি মায়ের ডাকে সাড়া দিয়ে দামোদর নদ পার হননি? বর্ষাকালে দামোদর সাঁতরে পার হওয়া তো একটা অসম্ভব ব্যাপার। নদ তো সে সময় ভয়ঙ্কর মূর্তি ধারণ করত, আর ওই নদের পশ্চিমে প্রায় 4 ক্রোশ পর্যন্ত মার জলবদ্ধ থাকত। সাঁতরে 4 ক্রোশ 60 মাইল টানা পার হওয়ার চেষ্টা করাই তো একটা পাগলামির বিষয়। আর হ্যাঁ, মায়ের আদেশে ভাই শম্ভুচন্দ্রের বিবাহে উপস্থিত হতে বাড়ি গিয়েছিলাম ঠিকই, কিন্তু গিয়েছিলাম হাঁটা পথে। সঙ্গে ছিল আমার ভৃত্য শ্রীরাম। শ্রীরামের বাড়ি তো পাতুল গ্রামে, আর পাতুল গ্রাম থেকে তো দামোদর পার হওয়ার জন্যই ওখানে খেয়াতলি থাকতো। সেখান থেকে দামোদর পার হয়ে টানা 5 ক্রোশ 10 মাইল মানে 16 কিলোমিটার হেঁটে বীরসিংহ গ্রামে পৌঁছায়। তার মানে আপনাকে মাতৃভক্ত সাঁতারু হিসেবে দেখানোটা ডাহা মিথ্যে? আরে শোনো, আমরা গল্প শুনতে খুবই ভালোবাসি, কিন্তু পড়তে একদমই ভালোবাসি না। আর সে গল্পে যদি আবেগের অতিশয্য থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর আমার ভাই স্বয়ং শম্ভুচন্দ্র বিদ্যারত্ন কিন্তু এই কাহিনীর প্রতিবাদ করে তো আগেই লিখেছে, কিন্তু ওই যে আমরা সত্য অনুসন্ধানে আগ্রহী নই, যুক্তি দিয়ে তো ভাবতেই নারাজ। আর সেই গল্পে যদি ভক্তিগত ভাবের উদ্রেক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর হ্যাঁ, মাকে আমি ততটাই ভক্তি করতাম যতটা তুমি করো আর বাকি 5 জনে করে। জানা আছে নিশ্চয়ই, পরবর্তীকালে ওই তো বিধবা বিবাহ আইন প্রচলন এবং প্রয়োগ করতে গিয়েই তো
মা বাবার সাথে আমার বিচ্ছেদও ঘটেছিল। বিধবা বিবাহ প্রসঙ্গে পরে আসছে, তার আগে অন্য একটা বিষয় নিয়ে জানতে চাই। নারী শিক্ষার প্রসারে তো আপনার অসামান্য ভূমিকার জন্য আপনি চিরস্মরণীয়, কিন্তু আপনি নিজেই আপনার স্ত্রীকে লেখাপড়ায় শেখান, এটা কিরকম ব্যাপার? এই ব্যাপারটা ঠিক সেরকমই একটা ব্যাপার, যেটার মধ্যে সত্যতার সামান্যতম অংশটুকুও নেই। মানে যদি একটু খুলে বলেন। উফ, দেখো বাপু, দিনমণিকে যদি আমি শিক্ষার দ্বারগোড়ায় নিয়ে আসতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু সে তো নিজেই ঘরকন্নার বাইরে এসে আর কিছুই করতে চায়নি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত পরিসরে জোর করে ঢোকা কি খুবই উচিত কাজ? আর তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে জোর করাটা কোনো উচিত কাজ বা ভালো কাজ বলে আমার মনে হয় না। আচ্ছা, আপনি তো সিপাহী বিদ্রোহকে সমর্থন করেন, করেননি বলে কি ইংরেজ সৈন্যদের সংস্কৃত কলেজে সেনা ছাউনি করার অনুমতি দিয়েছিলেন? সংস্কৃত কলেজের বাড়িটা কি আমার বাপত্য সম্পত্তি ছিল যে চাইলে নাও দিতে পারতাম? সেই স্বাধীনতা বা অধিকার বা ক্ষমতা কি আমার সত্যিই ছিল? না থাকার কারণ, আপনি তো কলেজের অধ্যক্ষ। আরে না, ছিল না। আমি তো কলেজে শুধু অধ্যক্ষ ছিলাম, মানে শিক্ষা অনুশাসন সংক্রান্ত বিষয়ে মাত্র আধা মালিক, পুরোটা কিন্তু নয়। আর এই কলেজের বাড়ি সম্পূর্ণ মালিক তো কোম্পানির সরকার। তবু নিজের মতন করে তো যথেষ্ট চেষ্টা করেছিলাম একটা ভাড়া বাড়িতে ক্লাস চালানোর বিকল্প ব্যবস্থা করার জন্য। প্রথম সরকারি সম্বলিত চিঠি এসে পৌঁছানো সত্ত্বেও কিছুদিন দেরি করেছিলাম। তারপরে দ্বিতীয় চিঠিতেই সরকারি অধিকর্তা কড়া নির্দেশ দেন যে খুব দ্রুত বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য। তাই বাধ্য হয়েই তো আমাকে সেটা করতে হয়েছিল। আপনি নাকি ইংরেজ সাহেবদের অত্যন্ত কাছের লোক ছিলেন, আর সেই সভ্যতার জুড়ে নাকি আপনার নিজের দেখা পাঠ্যপুস্তক, নিজের প্রেসে ছাপিয়ে সেই সব বই সকল স্কুলে পাঠ্যপুস্তক করে দিয়ে, অবশ্যই করে দিয়ে সেই সব বছরের পর বছর হোটেল টাকা কামিয়েছিলেন। সভ্যতা না থাকলে কি আর কার সাহেবের সামনে চটিসহ বা টেবিলের উপরে তুলে বদলা অভ্যর্থনা জানাতে পারতাম? আশা করি সেই ঘটনার কথা নিশ্চয় জানা আছে তোমার। পরে কিন্তু আবার এশিয়াটিক সফরে চটি পরে যাওয়া যাবে না বলাই আমি কিন্তু কোনোদিনও আর ওখানে পা অবধি রাখিনি। ছুটবুট না পরে লাট সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বলে তো প্রহরীরা একদিন দরজা থেকেই তো ফিরিয়ে দেয়। এরপর বাঙালি পোশাক পরে আসতে পারেন বলে একাধিকবার খবর দেওয়া সত্ত্বেও আমি কিন্তু কোনোদিনও আর মুখোমুখি হইনি। আর সে যুগে পাঠ্যপুস্তকই বা ছিল কটা? আমার প্রেস থেকে বের হওয়া বইয়ের কম্পিউটার ছিল কি? আর হ্যাঁ, চুরি, জোর চুরি এবং ঘুষের তো কারবার করিনি, পুস্তক ব্যবসায় সফল হয়েছি। কিন্তু আপনি নাকি সংস্কৃত কলেজে কায়স্থদের বাইরে অন্যান্য নিম্নবর্ণের ছাত্রদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন, সেটা কেন? যে দেশে রানী রাসমণি জাতে শূদ্র বলে মন্দির স্থাপন করার জন্য হিন্দুদের কাছে জমি পাচ্ছিলেন না, তারপর মন্দির নির্মাণের পরও কোনো পূজারী বা ব্রাহ্মণ সেখানে পূজা পাঠের দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না, সেখানে যদি আমি তখনই শূদ্রদের জন্য কলেজের দরজা খুলে দিতাম তাহলে তো তার কার্যকর হতোই না। এমনকি যে কায়স্থদের কথা ভেবেছিলাম তাদেরও কলেজের প্রবেশের অধিকার পাওয়া কঠিন হয়ে উঠত। বাংলায় তখন কায়স্থদের মধ্যেই বেশ খানিকটা জাগৃতি এসেছে বলেই তাদের জন্য শুধু কলেজের দ্বার খুলে দেওয়ার সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছিল। অতি বিপ্লবীপনা যদি আমি দেখাতে যেতাম তাহলে তো সবটাই মাটি হয়ে যেত। সে সময় দেশ ও সমাজকে আমি ভালোভাবেই চিনতাম, আর তাই জানতাম কিভাবে সাবধানে পা ফেলতে হবে, এক পা করে এগোতে হবে। কিন্তু ইংরেজ সরকারের প্রস্তাবিত জনশিক্ষার কর্মসূচির বিরোধিতা করলেন কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপনিবেশে বাণিজ্য করতে এসে জনশিক্ষার যথার্থ বিস্তার করতে চাইবে, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? সাহেবদের চালাকিটা তো আমি সেদিনই বুঝে গিয়েছিলাম। যেটুকু টাকা পয়সা ইংরেজ সরকার প্রতিষ্ঠিত স্কুলগুলির জন্য খরচ করছিল সেখান থেকে হাত গুটিয়ে নিয়ে তারা জনশিক্ষার নামে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে দায়িত্ব ঝেড়ে ফেলত। তাতে না হতো জনশিক্ষা
আর নাই বা যেত সে সময় সীমিত সংখ্যক স্কুলগুলোকে চালানো। সে সময় দেশের বেশিরভাগ গরিব পরিবার, যাদের ভালো করে দুবেলা খাবার জুটতো না, তারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে এরকম ভাবনা নিছক বিলাসিতাই ছাড়া বা আর কি। তারা স্কুলের বেতনও দিতে পারবে না, পাঠ্য বই কেনারও খরচ সামলাতে পারবে না, ফলে যেটুকু যা হচ্ছিল সবটাই তো শেষ হয়ে যেত। কিন্তু বিকল্প কিছু ভাবনাও তো ভাবা যেত। হ্যাঁ, বিকল্প ভাবনা তো দিয়েছিলাম। বলেছিলাম, তোমরা যদি যথার্থই জনশিক্ষার বিস্তার ঘটাতে চাও, তাহলে তো আগে শিক্ষাকে সম্পূর্ণ অবনতি করতে হবে। তবেই তো এই মানুষগুলো নিজেদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে আগ্রহী হবে। তাকে তোমরা করতে রাজি আছো? যদি রাজি থাকো, তাহলে আমি এই প্রস্তাবকে অবশ্যই সাধুবাদ জানাবো। কিন্তু আপনি নরেন দত্তকে, মানে পরবর্তীতে সুবিখ্যাত বিবেকানন্দ নামে মানুষটিকে আপনার মেট্রোপলিটন স্কুলের চাকরি থেকে বরখাস্ত করেছিলেন কেন? আরে শোনো, নরেন তো দারুণ মেধাবী ছেলে ছিল এবং প্রথম থেকে পড়াতেও বেশ ভালো। কিন্তু জানো, ক্রমেই তো স্কুলে নিয়মিত আসতে শুরু করলো। যদি বা ক্লাসে আসতো, সে দক্ষিণেশ্বরে কালীসদক, মানে ওই রামকৃষ্ণের গল্প শুনিয়েই তো সময় খরচ করতে লাগলো। আমার মনে হয় না কোনো ছাত্রছাত্রী বা তাদের বাবা মা, শিক্ষক বা শিক্ষিকা ক্লাসে এসে অপ্রাসঙ্গিক গল্প জুড়লে সেটা মেনে নেবেন। আমিও ঠিক তাই পারিনি। স্কুল মানে পড়াশোনার ক্ষতি করে গল্প করার জায়গা নয়। সেটা সেদিনও যেমন সত্যি ছিল, আজও সত্যি। বিবেকানন্দ নামে সুবিদিত হয়ে ওঠা নরেন দত্ত নাকি আপনার বিধবা বিবাহ প্রচলনের প্রয়াসের বিরোধিতা করেন? হ্যাঁ, করেছিল তো। বলেছিল বিধবা বিবাহ আন্দোলনে শতকরা 70 জন নারীর কোনো স্বার্থই নেই। আবার বিধবা বিবাহ আইন পাশ হওয়ার পরেও তো বলেছিল বিধবাগণের স্বামী সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎই নির্ভর করে না। শুধুই কি নরেন, সে যুগের তাপর ব্যক্তিত্বই তো বিধবা বিবাহের বিপক্ষে ছিল। বঙ্কিমচন্দ্রের মতো একজন উচ্চশিক্ষিত মানুষও বিরোধিতা করে কলম ধরেছেন। তিনি উপন্যাসের এক চরিত্রের মুখ দিয়ে বলিয়েছিলেন, বিদ্যাসাগর পণ্ডিত হলে মূর্খকে। বিধবা বিবাহ আইন প্রবর্তনকে কি আপনি আপনার জীবনে প্রধান সাফল্য বলে মনে করেন? আইন হলেও বিধবা বিবাহ আজও সমাজের চোখে সেই স্বীকৃতি পায়নি যা পাওয়া উচিত ছিল। একজন পুনরায় বিধবা বিয়ে করলে তাকে সমাজে নানাভাবে ছোট করে দেখানোর প্রবণতা বা তাকে নিয়ে হাসি ঠাট্টা করার প্রয়াস আজও তো সমাজে বিদ্যমান। বিধবা বিবাহ আইনি মান্যতা পেলেও সামাজিক মান্যতা আজও পায়নি। অথচ এই একটি কাজের জন্য তো আপনি প্রচুর পরিমাণ অর্থ, সময়, শ্রম ব্যয় করতে হয়েছিল বলে শুনেছি। তাছাড়া গালাগাল, গিটগিটও তো আপনাকে অনেক হজম করতে হয়েছিল। শুধুই কি তাই, অনেকেই তো কথা দিয়েছিলেন বিধবা বিবাহ আন্দোলনে এবং কিছু কিছু পরিচিত বিধবাদের বিবাহের উদ্যোগে সামান্য টাকা পয়সা এবং অন্য নানাভাবে সাহায্য করবেন। কিন্তু শেষ পর্যন্ত তো কাউকেই পেলাম না। এত পরিমাণ ঋণে পড়েছিলাম যে আর বলারই নয়। যে বেদান্ত নিয়ে বিবেকানন্দের অত উদ্যত অবদান, যে সাংখ্য আর বেদান্তকে দুনিয়া জ্ঞানের শিরোমণি বলে সেদিকে পণ্ডিতদের তো আস্পাল, সেই বেদান্ত দর্শনকেই তো আপনি ভ্রান্ত দর্শন বলে আখ্যা দিয়েছেন, অর্থাৎ সরাসরি বিবেকানন্দের বিরোধিতা করেছিলেন। তা সেটাও কি সত্যি? যে দর্শন ভ্রান্ত, যার কোনো পরীক্ষালব্ধ সত্যতা নেই, তাকে তো ভ্রান্ত দর্শন বলাটাই আমার উচিত, আর আমি সেটাই করেছিলাম। ইংরেজরা আমার কাছে জানতে চেয়েছিল ভারতীয় কিছু বাংলা বই কি ইংরেজিতে অনুবাদ করে পড়ানো যায় না। আমি সাফ সাফ উত্তর দিয়েছিলাম, আরে মশাই, ওগুলো শুধু দুর্বোধ্য বলে ইংরেজিতে অনুবাদ করা যাবে না এমন নয়। আসলে কি জানেন, দেয়ার ইজ নাথিং সাবস্টেন্সিয়াল ইন দেম। নিজে একজন সংস্কৃত পণ্ডিত হয়েও আপনার এহেন চিন্তা কিভাবে, বিজ্ঞান অনুরাগী বা কিভাবে জন্মালো? কিভাবে জন্মালো তা তো বলতে পারবো না, তবে হ্যাঁ, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা মানে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার জন্য উপযোগী বই লিখতে গিয়েই তো বুঝতে পারি বিজ্ঞান শিক্ষার গুরুত্ব। তখনকার দিনে জানো, বিজ্ঞান বইয়ের বাংলা তর্জমা করার প্রধান অসুবিধা কী ছিল? ছিল পরিভাষা সৃষ্টি করা। অধিকাংশ বিজ্ঞানের শব্দের তো পরিভাষাই ছিল না। তাই সে কাজে লেগে পড়ি, আর প্রকৃত পরিভাষা সৃষ্টির জন্যই তো
বিষয়টি খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করাটাও জরুরি হয়ে পড়ে। নিজে বিজ্ঞানের ছাত্র না হয়েও শুধুমাত্র প্রয়োজনের তাগিদে বিজ্ঞানের গভীরে নিজের অজান্তেই প্রবেশ করে ফেলি, আর আসল ব্রহ্মাণ্ডের রহস্য ধীরে ধীরে আমার কাছে উন্মোচিত হতে থাকে। এই কাজে আমাকে বা বলা ভালো আমি অক্ষয় কুমার দত্ত সমানভাবেই তো উদ্যোগী হই। আপনি কি ঈশ্বরে অবিশ্বাসী ছিলেন? মানে ভগবান বলে কিছু আছে সেটা মানতেন না? আরে তুমিই বলো না, চেঙ্গিস খা যখন লক্ষ লক্ষ নিরীহ লোককে হত্যা করলেন তখন তো ঈশ্বর নিবারণ করলেন না, সে বসে বসে দেখে গেলেন। কাজেই তেমন ঈশ্বর থাকলেই বাকি আর না থাকলেই বাকি। মুখে বলছো ঈশ্বর মঙ্গলময় এবং সর্বশক্তিমান, কিন্তু সেই ঈশ্বর যদি মর্মান্তিক দুর্ঘটনা, নিপীড়ন বা ভয়ঙ্কর অত্যাচার থামাতেই না পারেন, তাহলে যে তিনি আদেও আছেন সেটাই বা আমরা কিভাবে বুঝবো? আর যদি থেকেও থাকেন তাতে লাভটাই বা কি হচ্ছে আমাদের? আমার শেষ প্রশ্ন, বারবার আপনার মূর্তি ভাঙা হচ্ছে, সেই 1970-এর দশকে কলকাতার বিভিন্ন জায়গায়, আর এই 2019 সালে আবার কলকাতাতে। এই নিয়ে কি বলবেন আপনি? বারবার আমার মূর্তি ভেঙেছো বটে, কিন্তু তোমরা তো আজও আমার আসল আমিটাকে আড়ালে রেখেছো। যে আমি মূর্তি পুজো বিরোধী, সে আমি আদৌ আমার মূর্তি ভাঙা নিয়ে সামান্যতম বিচলিত নই। আমি তো চাই আমাকে করুণা ও বিদ্যার সাগর বানিয়ে আমার স্বরূপকে বুঝে বা না বুঝে যে মূর্তির ভেতর দিয়ে চালান করে দিয়েছ, সেই মূর্তি এবার তোমরা ভেঙে ফেলো। মিথ আর মিথ্যে ঘেরা ওই সব মূর্তি থাকলেই বাকি আর না থাকলেই বাকি। কিন্তু আপনাকে বিদ্যা আর করুণাসাগর বানিয়ে রাখার পিছনে মূল উদ্দেশ্যটা কি? যে ব্রাহ্মণ্যবাদ উচ্চবর্ণে অত্যন্ত সীমিত সংখ্যক সদস্যবাদের ব্যাপকতর জনসমষ্টিকে শিক্ষা দীক্ষার বাইরে রেখেছিল, সমগ্র নারী জাতিকে গৃহবন্দী পর্দানসীন করে শিক্ষা দীক্ষার আলো থেকে দূরে সরিয়ে রেখেছিল, যাতে তাদের সমস্ত সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা যায়। তার সমূলে আঘাত করার আমার এই প্রয়াসকেই সেই দিনের ধর্মধ্বজাধারীরা যেমন সহ্য করতে পারেনি, আজও সহ্য করতে পারে না। তারা জানে আমার আসল দিকগুলো প্রকাশ্যে এলে তাদের যে সমূহ বিপদ। শুধু নারী শিক্ষায় কেন, সমগ্র শিক্ষার ব্যবস্থার আধুনিকীকরণ, বিজ্ঞান ও গণিত সমস্ত শিক্ষার উপরে জোর দেওয়া এবং সাংখ্য বেদান্ত বিষয়ে আমি যে মুখর হয়েছিলাম, সেই কথা বা সেই প্রয়াসকেই তো লোকচক্ষুর আড়াল থেকে সরিয়ে রাখার জন্যই তো আমাকে ঘিরে একটা মিথ্যের ভাব গদগদ আস্তরণ লাগিয়ে রাখে হিন্দু ধর্মের ধ্বজাধারীরা। ওরা জানে যারা আমাকে আসলে শ্রদ্ধা করে তারা এই কথাগুলো জানতে পারলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই আমি চাই আজকের প্রজন্ম থেকে আগামী প্রজন্ম জানুক আমার আসল পরিচয়। কি সেই আসল পরিচয়? এই যে কে কি শিখলো তাতে আমার কি আসে যায়? জাতীয় শিক্ষা পদ্ধতি থেকে আধুনিক বৈজ্ঞানিক মানবতান্ত্রিক শিক্ষা পদ্ধতি, যাতে থাকবে ধরা বাঁধা নিয়মানুগ পদ্ধতি। সেই পদ্ধতি প্রথমে সংস্কৃত কলেজে এবং পরে মেট্রোপলিটন স্কুলে চালু করেছিলাম। এটাই আমার পরিচয়। বুঝেছিলাম সমাজের অগ্রগতি তখনই সম্ভব যখন অর্ধেক জনসংখ্যা যাদের নিয়ে গঠিত সেই নারীদের শিক্ষিত করে তুলতে পারবো। আর তাই নারী শিক্ষা প্রচারের জন্যই 1853 থেকে 1857 সাল পর্যন্ত বর্ধমান, হুগলি, মেদিনীপুর, হলদিয়ায় মোট 35টি বিদ্যালয় স্থাপন করি ছোটলাট হ্যালিট ও বিটন সাহেবের সহায়তায়। কিন্তু কিছুদিনের মধ্যে জানো কি হলো? এই ইংরেজ সরকার তো এই স্কুলগুলির দায়িত্ব নিতেই অস্বীকার করলো। তাই এর প্রতিবাদে 1858 সালের নভেম্বর মাসে আমি 500 টাকার একটি সরকারি মাইনের চাকরি ছেড়ে দিই। কিন্তু কিছু করে তো আমাকে এই স্কুলগুলোকে চালাতে হবে। তাই আমি নিজে একটা নারী শিক্ষা প্রতিষ্ঠান ভাণ্ডার খুলি, আর সেই চাঁদার টাকায় আমি এই স্কুলগুলোকে চালাতে সক্ষম হই। এটাই আমার পরিচয়। আমাকে ঘিরে মিথ তৈরি করে আমাকে এবার পুজো করা তোমরা বন্ধ করো। আমার মূর্তিতে আর মালা দিও না। পারলে আমার স্বপ্ন, যে স্বপ্নটুকু বাকি রয়েছে সেই স্বপ্নটুকু তুমি পূরণ করো। বলেছিলাম 7 পুরো মাটি খুঁড়ে নতুন করে চাষ করতে হবে। মাটি কোপানো শুরু করলেও পুরোটা তো করতে পারিনি। সেই কাজ
তোমরা নতুন উদ্যমে শুরু করো। আমার যে মূর্তি বাঙালির মনের মধ্যে গেঁথে আছে, সেই মূর্তি এবার তোমরা ভেঙে ফেলো। আর এমন কিছু করো যাতে আমাকে আমার নিজের ভাবনার কথা বলতে এখানে আর ফিরে আসতে না হয়। এবার বুঝলাম, বিদ্যাসাগরের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে বসে এক সরল সভায় রবীন্দ্রনাথ ঠাকুর অপার বিস্ময় করেছিলেন। বিদ্যা বা করুণা নয়, তার আসল পরিচয় অক্ষয় মনুষ্যত্ব এবং অজয় পৌরুষ। ধন্যবাদ আপনাকে, আপনার আসল রূপটিকে আমাদের সবার সামনে তুলে ধরার জন্য। আপনার আদর্শের স্বরূপ আমাদের নতুন আলোকে উদ্ভাসিত করল। আজ আমরা চিনলাম আসল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই